আচ্ছা, তাহলে এখানে ওই কথাটাই বলছে, খুব স্বাভাবিকভাবে বলছে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আপনারা করবেন। আচ্ছা, দুটা এক্সপ্লেনেশন দেওয়া আছে মোকদ্দমার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এবং কোনরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে যখন তিনি বিবৃতি প্রদান করেন সেই বিবরণ কি হবে, স্বীকৃতি হিসাবে কাউন্ট হবে। মোকদ্দমার পক্ষগণ যে সকল ব্যক্তির নিকট হতে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে তাদের বিবরণ যদি উক্তরূপ স্বার্থ বহাল থাকাকালে প্রদত্ত হয় তবে তা স্বীকৃতি হবে। স্বার্থ যখন থাকবে, এই কথাটাই বারবার আসছে। বর্তমানে মামলার পক্ষ নয়, কিন্তু অনেক সময় হচ্ছে যে এই যে জমি নিয়ে বা যে সাবজেক্ট ম্যাটার নিয়ে মামলাটা হয়েছে একসময় তাদের সেখানে কোনো না কোনো সত্য ছিল। যদি তিনি কোনো স্বীকৃতি দিয়ে থাকেন, কোনো বর্ণনা দিয়ে থাকেন যখন তার ওই সম্পত্তিতে সত্য ছিল, সেই সময় জিনিসটা তার কাছে কী হবে, এটা আদালতের কাছে কাউন্ট হবে স্বীকৃতি স্বরূপ। উদাহরণ দিই, উদাহরণটা এরকম হতে পারে যে একটা জমি আছে এই দুইজনের মধ্যে, ধরেন জাহাঙ্গীর এবং আবিদ দুইটা জমি, একটা জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে, ঠিক আছে? তো কে জমির মালিকানা এই নিয়ে বিরোধটা আসছে। তো ধরেন কোনো একটা ইস্যু এখানে চলে আসছে যে কি এই জমিতে ধরেন কোনো একটা ক্রস এক্সামিনেশন হচ্ছে, কোনো একটা ব্যাপার যে কাউকে জিজ্ঞাসা করছে, জেরা করতেছে যে আপনি এই জমি কতদিন ধরে চিনেন, তা বললে এত বছর ধরে। আচ্ছা বলেন তো এই জমি হচ্ছে যে এত সালে মানে কিসের তারা আবাদ করে, তা উনি এমন একটা জিনিসের আবাদের কথা বলছে যে জিনিসের আবাদ ওই এলাকায় আসলে হয় না, বাদামের আবাদ, বুঝা গেল? এরকম একটা ইয়া করছে। তখন এটা নিয়ে তো ভেজাল বেঁধে গেল। এখন প্রমাণ এটা করা হতে পারে যে আসলে ওই জমিতে বাদাম কোনোদিন চাষ হয়েছে কিনা। এখন এমন সময়ে ওই যে আগে যারা মালিক ছিল ওরকম কোনো ব্যক্তির স্বীকৃতি, সে যদি কোনো স্বীকৃতি দিয়ে থাকে যে না আমি মোটামুটি এই আবাদ করি কিন্তু একবার আমি বাদাম করেছিলাম, এটা কিন্তু স্বীকৃতি হিসাবে কাউন্ট হবে। বুঝা গেল? এই হচ্ছে এই যে দুইতে যে জিনিসটা বলছে এইখানে একটা উদাহরণ হিসাবে এখানে যাদের থেকে স্বার্থ লাভ করেছে, হ্যাঁ, যে সমস্ত আগে স্বার্থ ছিল এবং সেই সময় তিনি কোনো পক্ষ অথবা এভাবেও হতে পারে যে তিনি কোর্টে এসে বলেন নাই, আর একজন ব্যক্তির কাছে এভাবে বলছে, অথবা অন্য কোনো মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে যে এইবারে আমি এই জমিতে বাদাম চাষ করেছি, এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট যে বক্তব্যটা দিবে তার অন দ্যাট টাইম ওইখানে স্বার্থ থাকতে হবে, এই আর কি। ওই যে বলছে না পরিস্থিতি, ওই পরিস্থিতি মানে এরকম পরিস্থিতি। মানে স্যার কারোর উপর কোনো দোষ রায় দিলে ওটা আলটিমেটলি এক্স্যাক্টলি কারণ কেউ নিজের বর্ণনাতে এসে যেতে পারে, এরকম যে কোনো উক্তি হচ্ছে স্বীকৃতি। সে তার সাজা হোক বা তার রাইটস ভায়োলেশন হোক, ব্যাপারটা এরকম না। হতেও পারে, নাও হইতে পারে, বিরাট ক্ষতিও হইতে পারে, নাও হতে পারে, কিন্তু সামান্য রায় যদিও থাকে কিছু না। সে একটা কথা বলেছিল, এটার একটা মানুষের উপরে দায়ী। কেউ যদি স্বীকার করে নাই যে হ্যাঁ এই কথাটা আমি বলেছি, এটার একটা স্বীকৃতি। আর তার উপর বর্ণনা করলে ওটাই মানে জবাব হিসাবে হ্যাঁ না তেও স্বীকৃতি হতে পারে, হ্যাঁ না তো স্বীকৃতি হতে পারে না, হ্যাঁ তো হতে পারে যে অপু বিশ্বাস দিয়ে বললো যে শাকিব খান আমাকে বিয়ে করেছে, শাকিব খান গিয়ে বললো হ্যাঁ, এটা একটা স্বীকৃতি। তাই আর কি। আবার একটা সিনেমা চলে গেলে এটা সিনেমা, এটা জীবন, বাস্তব জীবন, সিনেমা না। আচ্ছা, পুলিশ দ্বারা যার সম্পর্ক মোকদ্দমার পক্ষের সঙ্গে অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। মোকদ্দমার কোনো পক্ষের বিপরীতে যে সকল ব্যক্তির অবস্থা বা দায়িত্ব প্রমাণ করা আবশ্যক। বুঝা গেল? মোকদ্দমা প্রমাণ করতে গেলে কোনো ব্যক্তির স্ট্যাটাস প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তির ভূমিকা কী ছিল। সে যদি কোনো ইয়া করে, কোনো স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে। এই 19 ধারায় তাই বলছে যে কোনো একটা মোকদ্দমায় যদি কোনো ব্যক্তির স্ট্যাটাস যদি প্রমাণের বিষয় হয় যে ওই ব্যক্তির স্ট্যাটাসটা কী ছিল বা কী হলো, তো তার স্বীকৃতিও কী হবে, এই ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে, মামলাতে নিয়ে আসা যাবে।
উদাহরণ হচ্ছে দেখেন এখানে যে উদাহরণটা দেওয়া আছে, খাজনা আদায় করার দায়িত্ব এর পক্ষে গ্রহণ করে, তার মানে আদায় করার দায়িত্ব কার? কয়ের কয়ের হ্যাঁ পরিচয় ক আদায় করছে ক্ষয়ের পক্ষে। হ্যাঁ, হয়তো কোনো কারণে ব্যস্ত অথবা অন্য কোনো কাজে এনগেজড, সেক্ষেত্রে অথবা অসুস্থ, তার হয়ে খাজনা আদায় করতেছে। দেখেন ক্ষয়ের প্রাপ্য ভাড়া ক্ষয়ের নিকট হতে আদায় করার অভিযোগে, আদায় না করার অভিযোগে কি করছে? ক্ষয়ের বিরুদ্ধে মামলা করছে। এই খাজনাটা শুধু আমরা খাজনা হিসাবে রাখতে পারতাম তা না, এরকম হতে পারে। আমরা বাস্তব উদাহরণ দিই। ধরেন আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, ঠিক আছে? আমি হচ্ছে একটা বাড়িতে আমি ভাড়া নিয়েছি। বাড়িটা কার? বাড়িটা হচ্ছে কয়ের বাড়ির মালিক ক বাড়ি হচ্ছে আপনার মারুফ, ঠিক আছে? মারুফের বাড়ি, মারুফের একটা হ্যাঁ। আচ্ছা আপু চাকরিতে যান, আপু হচ্ছে বাড়ির ভাড়া তুলে আপনার জায়গা দিচ্ছি। মারুফের বাড়িতে আমি ভাড়া আছি। তো মারুফ কোনো কাজে দেশে নাই, বিলেত গেছে। গেলে কি করলো? সে হচ্ছে না আবেগকে দায়িত্ব দেবে না। বিল্ডিং এসে দেবে আপনি ধরেন মুহিতকে দায়িত্ব দিয়ে গেলেন, ভালো ছিল না আবেগকে দেন। আবির কি করলো? আবিরের সাথে আমার হট কানেকশন এরকম, শুধু আমার কাছে না, এবং ধরেন 50টা ভাড়াটিয়া আছে, দোকান হোক বাড়ি হোক যাই হোক, সবার কাছ থেকে কালেকশনের দায়িত্ব ওনাকে দিয়েছি। তো ওনার সাথে আমার ভালো রিলেশন। তো উনি করলো কি যে স্যার আপনার ব্যবস্থা ভাড়া দেওয়া লাগবে না, ঠিক আছে? ভাড়া দেওয়া লাগবে না, ওই কথাটা উনি বললেন। এখন এসে আপনিও খুশি করা যাবে না, আমি খুশি কিনা সেটা পরের আমি খুশি কিনা পরের অংশেই আছে। আমি কিন্তু অস্বীকার করতেছি না, অস্বীকার করবো। এখন মামলা কোর্টে গেল, ধরেন সেখানে আমি কোর্টে গেলাম। হ্যাঁ, আপনি তো অবশ্যই কোর্টে যাবেন। আপনার পরিচিত যে জাজ হচ্ছে সামান্য একটা জাজ, খুশি আপনি? সামান্য একটা জাজ আপনার কোর্টে মামলাটা হয়েছে। তো এখানে মামলা হইলে এখন কথা আসবে আমার সম্পর্কে, আমার স্বীকৃতি। আমি এখানে মামলার পক্ষ মামলা বাদী কিছু না, বাদী কিছু না। আরও মামলা করছে আবিরের বিরুদ্ধে, যে সে আমার কাছ থেকে মামলা ভাড়া নেয়নি। এখন দেখেন আমি কিন্তু একটা অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে এই মামলার মধ্যে চলে এসেছি। আমি কি কাজ করেছি, আমার স্ট্যাটাসটা প্রমাণ করা এখানে গুরুত্বপূর্ণ, আবশ্যক হয়ে গেছে। তখন আমি যদি কোনো স্বীকৃতি দেই, আমি যদি কোনো কিছু চাই যে আমি কি দিইনি, আমি হচ্ছে ভাড়া দিইনি, হ্যাঁ, তার মানে আমি যদি স্বীকার করে নিই যে আমি ভাড়া দিইনি, তার মানে কি হলো? আমার উপর ভাড়া দেওয়ার একটা দায় কিন্তু তৈরি হয়ে গেল। স্বীকৃতি যদি আমি ভাড়া দিয়ে দিছি বলি, তাহলে তো অসুবিধা নাই, আবিরের কাছ থেকে আপনি আদায় করে নেবেন। আর আমি যদি বলি যে ভাড়া আমি মানে ইয়ার কাছ থেকে আমি আবিরকে আমি ভাড়া দেইনি, তাহলে এটা আমার কি হবে? আমার স্বীকৃতি হবে। দেখেন আমার স্বীকৃতি প্রাথমিকভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ আমি মামলার কি পক্ষ নয়, এজেন্ট নয়, কিন্তু আমার স্ট্যাটাস, আমার কর্মকাণ্ড প্রমাণ করা এই মামলার ক্ষেত্রে আবশ্যকীয় হয়ে গেল। সাক্ষী পরের ব্যাপার, আমি কি চাইবো নাকি আমি হচ্ছে যে খাল কেটে কবিরা রয়ে তো এই জন্যই অবশ্যই যারা স্বীকৃতি দিবে প্রত্যেকেই সাক্ষী। কোনো স্বীকৃতি আসলে সে সাক্ষী হিসেবে তারা উপস্থাপন করতে পারে। আবার যদি প্রিভিয়াস কোনো ঘটনা হয় সেটা সাক্ষ্য হিসেবে নাও শিখতে পারে। কিন্তু আমি যদি সরাসরি কোর্টে যাই, তা আমি আমার পক্ষেই বলি, আর একজনের পক্ষে বলি, আমি কি সাক্ষী, তাই না? তো আলটিমেটলি আমি এখানে যদি স্বীকার করে নেই যে আমি আমার কাছ থেকে ভাড়া আদায় করেনি, ভাড়া তোলেনি, তাহলে এইটা হচ্ছে
রেলিভেন্ট হিসাবে কাউন্ট হবে। মূলত আমার কোনো কাজ কিন্তু রেলিভেন্ট হবে না, কিন্তু এইখানে আমার কাজ প্রমাণ করা হচ্ছে এই মামলার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে আমার কোনো স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে 19 ধারার কথা। এটা সাধারণের ব্যতিক্রম। কি সাধারণ নিয়ম হচ্ছে মামলার পক্ষ এবং এজেন্টরা কি করতে পারবে, স্বীকৃতি দিতে পারবে, কোনো বিষয় স্বীকার করতে পারবে, কিন্তু অন্য পক্ষ কখন পাবে, থার্ড পার্টি কখন পাবে, এই সিচুয়েশন একটা। আর একটা আছে আচ্ছা, তারপরে 20-এ দেখেন, 20-এ বলছে মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে বর্ণিত ব্যক্তির স্বীকৃতি। মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্ত পক্ষরা কারোর কথা নিয়ে আসছে, থার্ড পার্টি, তার মামলায় কোনো স্বাদ নাই, এখন পর্যন্ত মামলায় তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আসেনি, কিন্তু কি হয়েছে, কোনো পক্ষ কি করছে, তাকে মানে সাক্ষী মেনে বসছে যে ও ওই জিনিস সম্পর্কে জানে, সব জানে, ও দেখছে, ও জানতো, তার সাক্ষ্যটা এখানে গ্রহণযোগ্য হতে পারে। ঠিক আছে, যে এই যে ধরেন বাড়ি ভাড়া নিছি আমি মারুফের কাছ থেকে, বাড়ি ভাড়া নেওয়ার সময় মারুফের বাড়ি ভাঙাচোরা ছিল। ঠিক আছে, মারুফের বাড়ি ভাঙাচোরা ছিল, তো পরবর্তীতে মারুফ আর আমার মধ্যে ভাড়া নিয়ে কাজাল হচ্ছে, মারুফ ভাড়া বাড়ায় দিতে চাচ্ছে, তা আমি বলছি যে না এখনই ভাড়া বাড়ানো যাবে না, উঠছি মাত্র কয়েকদিন হলো, ইত্যাদি ইত্যাদি। তারপরে মারুফের বাড়ি করতে সাক্ষী নিয়ে বলছে যে আপনি যখন বাড়িতে উঠছেন তখন তো এত চকচক করা বাড়ি ছিল না, তখন বাড়ি ছিল ভাঙাচোরা, এখন বাড়িতে আমি কাজ করছি, আপনি কেন ভাড়া দেবেন? তো কী করলো সে, আর একজন ব্যক্তিকে, ইউসুফকে সাক্ষী হিসেবে মানলো যে যে আমি যখন স্যারকে বাড়ি ভাড়া দিই, ইউসুফ জানতো যে আমার বাড়ির কন্ডিশন কেমন ছিল। তখন ইউসুফ যদি কোনো বিষয় স্বীকার করে, তাহলে কোনো উক্তি দেয়, তাহলে সেটা স্বীকৃতি হিসেবে কাউন্ট হবে এবং সেটা প্রাসঙ্গিক হবে। ও এসে বললো যে, কোর্টে এসে বললো যে যখন স্যার ভাড়া নেই তখন এই বাড়ি নোংরা পরিবেশ ছিল, ভাঙাচোরা ছিল, তো এতটুকু সে শুধু বলছে, তার মানে তার কথাটা কি হয়েছে, মারুফের কথার সাথে কানেক্টেড, মারুফের কথাটা সে করোবরেট করছে। ঠিক আছে, অথবা সে কোর্টে এটা বলছে, মারুফ কোর্টে যে এটা বলছে বাড়ির অবস্থা কি ছিল সেটা ইউসুফ জানে, ইউসুফের কাছে জেনে দেখতে পারে। তো ইউসুফ যদি কোনো বিবৃতি দেয় সেই বাড়ি সম্পর্কে, এটা কি হতে পারে, এটা একটা স্বীকৃতি হতে পারে। ইউসুফের হাত করে নেবো কত আগে থেকে বাড়ি এরকম রেন্ট কন্ট্রোল মামলা এভাবে দেয়, হ্যাঁ, রেন্ট কন্ট্রোলে ভাড়া দেয় আর সাক্ষী মেনে দেয়। এখন সাক্ষীরা আসে কোন দিক থেকে, সাক্ষীরাও তো বিভিন্ন বিষয় স্বীকার করার মাধ্যমে সাক্ষী হচ্ছে, তাই না? কোনো বিষয়বস্তুর উপরেও আনতে পারে। ঘোড়ার উদাহরণ দিচ্ছে, প্রশ্ন হচ্ছে ক্ষয়ের নিকট ক কর্তৃক বিকৃত ঘোড়া সুস্থ কিনা। খকে বললো গয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও, এই হচ্ছে ব্যাপার, গয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও যে আমার ঘোড়া ঘোড়া কিনছে আর পরিবর্তে ওই যে এরকম হয় না, ধরেন আমি দোকানে কোনো জিনিস কিনতে গেছি, তো দোকানে আমি বিক্রেতার কাছে জিজ্ঞাসা করতেছি, ভাই ধরেন চাউল কিনতেছি, এই চাউল কি ভালো হবে? বলে যে এই যে দেখেন এই ব্যক্তি প্রত্যেক মাসে 5 মণ করে চাল নেয় নিজে খাওয়ার জন্য, একা খাওয়ার জন্য, মানে যে চাপা মাছ তো এরকমই হয়, তাই না? তো এটা আর কি, এই একটা ব্যাপার যে তাকে কিন্তু সাক্ষী মেনে বসছে, তো তাকে আপনি আদালতে উপস্থিত করতে পারবেন যদি মামলা করতে চান। স্যার আগে তো আমি ব্যবসা করতাম না, এখন আমার পাশের দোকান ছিল হচ্ছে আমার ভাই কীটনাশকের দোকান। আচ্ছা, কোনো কাস্টমার আসলে তখন আমি কোনো ওষুধ নিয়ে বের করে এই ওষুধটা ভালো, সেটা ডাক্তার মহল ভাই কালকে আমার যে উঠে এই ওষুধটা আমি দিয়েছি, ভালো কাজ করে। এই হচ্ছে এইখানে আপনার কিন্তু একটা দায় তৈরি হয়ে গেল। আপনি যদি ওই ব্যক্তিকে বলেন যে হ্যাঁ আমি জানি এই ওষুধ ভালো কাজ করে, তাহলে আলটিমেটলি কোর্টের কাছে কিন্তু আপনি ধরা, কোন দিক দিয়ে ধরা, আপনি সত্য বলেছেন কিনা। ওটা যদি মিথ্যা প্রমাণ হয় যে আপনি এটা করেন নাই, তাহলে কিন্তু আপনার একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গেল। ঠিক আছে,
তার মানে যে কোনো স্বীকৃতির পিছনে কি আছে একটা বারবার বলতেছি আমরা টাচ করে যাচ্ছি বারবার। আর ধারাতে যেটা বলছে ধারার উদ্দেশ্য হচ্ছে যে প্রাসঙ্গিক কিনা সেটা বলা। ধারাতে বলছে এই জিনিসগুলো প্রাসঙ্গিক আদালতে আসতে পারে এই। যে ব্যক্তি 21 ধারা যে ব্যক্তি স্বীকার করে অথবা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিপক্ষে স্বীকৃতির প্রমাণ। যে ব্যক্তি স্বীকার করে অথবা যার পক্ষ হতে স্বীকার করা হয়, কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে স্বীকার করে নিয়েছে, তার বিপক্ষে স্বীকৃতির প্রমাণ। এটা কিভাবে প্রাসঙ্গিক সেটা বলছে। স্বীকৃতি সমূহ প্রাসঙ্গিক ও স্বীকৃতিকারী বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে উহা প্রমাণ করা যেতে পারে। তবে স্বীকৃতিকারী বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক বা তার পক্ষ হতে উহা নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত প্রমাণ করা যাবে না। শুধুমাত্র 1, 2, 3 যে ক্ষেত্রগুলো বলা আছে শুধুমাত্র সেই ক্ষেত্রগুলোতেই তার বিরুদ্ধে কি করা যাবে, এটা প্রমাণ করা যাবে। বলছে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত প্রমাণ করা যাবে না। তার মানে এই নিচের ক্ষেত্রগুলোতে শুধুমাত্র প্রমাণ করা যাবে। আইনের ভাষা এভাবে হতে পারে যে কি যে শুধুমাত্র নিম্নোক্ত ক্ষেত্রে প্রমাণ করা যাবে, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। কিন্তু এটা সেভাবে নাই, বলছে এই ক্ষেত্র ব্যতীত প্রমাণ করা যাবে না। তার মানে এই ক্ষেত্রগুলোতেই প্রমাণ করতে হবে। ঠিকই যদি স্বীকৃতি এরূপ হয় যে স্বীকৃতিকারের মৃত্যু হলে উহা 35 ধারা অনুযায়ী তৃতীয় পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হবে, তাহলে স্বীকৃতিকারীগণ বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক বা তার পক্ষ থেকে উহা প্রমাণ করা যেতে পারে। তো 32 ধারার বিষয়বস্তু এখানে চলে আসছে। এখন এটা নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা শুধু জেনে রাখেন যদি এরকম কোনো স্বীকৃতি হয় যে স্বীকৃতিকারের মৃত্যু হলে উহা 32 ধারা অনুযায়ী তৃতীয় পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হবে, অন্য পক্ষ যারা আছে তাদের মধ্যে প্রাসঙ্গিক হতে পারে, তাহলে স্বীকৃতিকারীগণ তার বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক তার পক্ষ থেকে উহা প্রমাণ করা যেতে পারে। গেল 2 নম্বর, যদি স্বীকৃতিতে মানসিক বা দৈহিক কোনো অবস্থার অস্তিত্ব সম্পর্কে বিবরণ থাকে। কিসের? শারীরিক, দৈহিক মানে শারীরিক এবং মানসিক অবস্থা অস্তিত্ব সম্পর্কে বিবরণ থাকে যা প্রাসঙ্গিক বা বিচার্য এবং সেই মানসিক বা দৈহিক অবস্থা বিদ্যমান থাকাকালে বা নিকটবর্তী সময়ে যদি সে বিবরণ দেয়া থাকে এবং তৎসময় যদি এইরূপ আচরণ থাকিয়া থাকে যাতে সে বিবৃতি মিথ্যা মনে করা অসম্ভব হয়ে পড়ে, তবে স্বীকৃতিকারী কর্তৃক তাহার পক্ষ থেকে উহা প্রমাণ করা যেতে পারে। মানে যেই কথাটা বলছে খুবই কঠিন কথা, কঠিনভাবে সত্যি কথা বলতেছে। আল্লাহু আকবার। এখানে বলছে যে কোনো ব্যক্তি কোনো একটা বিবরণ দিয়েছে, কোনো একটা বিষয় সম্পর্কে স্বীকৃতি দিয়েছে, বোঝা গেল? তো এটা বলছে যে তার পক্ষ থেকে সেটা ভিন্ন প্রমাণ করা যাবে কিভাবে। কোনো একজন ব্যক্তি স্বীকার করে নিয়েছে কোনো সময় কি করছে, সে কোনো একটা অঘটন ঘটিয়েছে, হতে পারে সে রেপ করছে, মার্ডার করছে বা এরকম কোনো কিছু স্বীকার করে নিয়েছে, বুঝতে গেল? আচ্ছা, এখন বলছে যেই অবস্থায় সে স্বীকৃতিটা দিয়েছে সেই অবস্থায় তার দৈহিক এবং মানসিক অবস্থা কেমন ছিল না, কেমন ছিল, এটা বিচার্য বিষয়। সুস্থ শরীরের সজ্ঞানে সে যখন বর্ণনা দিয়েছে সে তখনকার বর্ণনাটা সুস্থ শরীরে সজ্ঞানে হয় নাই। হতে পারে সে কি ছিল, মাতাল ছিল, হতে পারে তাকে ফোর্স করা হয়েছে, প্রবঞ্চনা করা হয়েছে, ঠিক আছে। এই সমস্ত ইনডিউসমেন্টের ফলে সে ওই স্বীকৃতিটা দিয়েছে, তাহলে তাকে প্রমাণ করতে হবে যখন আমি স্বীকৃতিটা দিয়েছি তখন আমার দৈহিক এবং মানসিক অবস্থা সঠিক ছিল না। 164 শুধু না, এখানে আপনি আরও চলে আসেন যে ইয়ার বিষয় 76 পেনাল কোডের 76 থেকে 106 যে বিষয়গুলো এরকম কোনো এক্সেমশনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। কোনো ব্যক্তি স্বীকার করে নিয়েছে যে সে কোনো একজন ইয়াতে কোনো একজন ব্যক্তির অপারেশন করেছে, ধরুন মামলা এরকম হয়েছে, কোনো একজন ব্যক্তির একজন ডাক্তারের অবহেলার ফলে কি হয়েছে, মারা গেছে, মামলা হয়েছে, হত্যা মামলা। হত্যা মামলা না হোক 299 তো হবে, মানে 204 তো হবে, মানে কালকামা হোমিসাইড তো হবে। তো ওই ব্যক্তি কোনো সময় স্বীকার করে নিয়েছে যে অপারেশনটা তিনি করেছেন, বুঝা গেল? অপারেশনটা তিনি করেছেন, এটা তো উনি স্বীকার করছেন।
এখন কথা হচ্ছে অপারেশনটা তিনি করছেন, এই স্বীকৃতিটি কি মানে যথেষ্ট হবে তার মামলা প্রমাণের ক্ষেত্রে? তার মানসিক অবস্থা জানতে হবে। এটা হতে পারে যে সে আরে দাঁড়ান একটা উদাহরণ একটু দিয়ে দিচ্ছি সিনেমার পরে দেন, আগে শেষ করি। তো তিনি সামনেও স্বীকৃতি দিয়েছেন যে এটা আমি করেছি, অথবা এমন কোনো একটা অবস্থায় তার স্বীকৃতিটা নেওয়া হয়েছে, ধরেন আসলে সে নিয়মিত একটা অফিসে মানে একটা হসপিটালে অপারেশন করে, কিন্তু অন দ্যাট ডেট তিনি ওইটা করেননি। তো ওনার কাছে সামনেও লোকজন আসছে, তো উনি ওনার নিয়মিত কার্যক্রমের ভিত্তিতে উনি এরকম কাজ কর্ম করে থাকেন। আগে কিন্তু বিষয়বস্তু কিছু বলেনি তাকে যে এরকম একটা মামলা হয়েছে, তার এগেনস্টে আমরা কি করতে আসছি, ইনভেস্টিগেশন করতে আসছি, এরকম কিছু বলেনি। বলেছে যে এই হসপিটালে এই একটা রোগীর কি হয়েছে, একটা অপারেশন হয়েছে, আপনি কি অপারেশনটা করছেন? তো তার ডিউ কোর্স অফ বিজনেস মানে সে নিয়মিত এটা করে থাকে এবং সে জানে এরকম প্রবলেমগুলো সাধারণত তিনি অপারেশন করেন। সেই জায়গা থেকে তিনি কি করছেন, তার মানসিক কন্ডিশন তখন কি, তার জ্ঞানের মধ্যে কিন্তু এটা নাই যে তিনি ওই দিন ছিলেন না বা অন্য কেউ তার জায়গায় অপারেশন করতে পারে, এটা তার মানসিক কন্ডিশনের মধ্যে নাই। ওই অবস্থায় তিনি একটা স্বীকৃতি দিয়েছেন। আবার এটা ডিফারেন্ট বিষয়, তিনি বলছেন কোনো স্বীকৃতি যদি স্বীকৃতি হিসাবে না হইয়া অন্যরূপ প্রাসঙ্গিক হয়, তবে স্বীকৃতিকারী কর্তৃক বা তাহার পক্ষ থেকে হওয়া প্রমাণ করা যাইতে পারে। কারণ স্বীকৃতি আসলে স্বীকৃতি হয়নি, কি হয়নি, স্বীকৃতি হয়নি, এমনি বলা হয়েছে কোনো একটা বিষয়। তো সেটা উনি বলবে যে আসলে এটা আমার স্বীকৃতি ছিল না, আমি বলার জন্য বলছি। অন্য কোনো মানে যেটা কোনো দায় সৃষ্টি করবে না, কোনো দায় সৃষ্টি করে না, তাহলে সেটাকে সে প্রমাণ করতে পারে যে সেটা আসলে কি হয়নি, এটা কোনো স্বীকৃতি হয়নি, এমনি একটা বর্ণনা হয়েছে। উদাহরণ দেওয়াটা টাফ, এরকম কি হতে পারে, ধরেন একজন এসে আমার কাছে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, যে আমি কটা বিয়ে করেছি, ঠিক আছে, আমার কাছে জিজ্ঞাসা করলো। তো আমি বললাম যে আমি 2টা বিয়ে করেছি, ঠিক আছে, আমি বললাম যে কটা বিয়ে করছি, 2টা বিয়ে করছি। এখন এই যে আমি 2টা বিয়ে করছি, এটা সে আমার বিরুদ্ধে স্বীকৃতি হিসাবে কাজে লাগাচ্ছে। কীভাবে, যে মানিক স্যার বলছে যে তিনি 2টা বিয়ে করছেন, তার মানে অমুক এবং অমুক হচ্ছে ওনার বউ, বুঝলেন ব্যাপারটা? আমি শুধু একটা বিবৃতি দিয়েছি, হ্যাঁ আমি 2টা বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু আর একজনের বউ আমার উপরে যদি চাপিয়ে দেয় সেটা তো সঠিক হবে না। ওই দায়টা তো আর আমি নেইনি, আমি না দায় নিয়েছি ওটা, ওই দায়টা আমার উপরে আসবে না। আমি আমার জন্য এতটুকু, আমি 2টা বিয়ে করছি, এতটুকুই আমার উপরে দায়। কাকে কাকে বিয়ে করছি এটা যেহেতু আমি বলি নাই, ওই দায়টা আমার উপরে আসবে না, ঠিক আছে। এখানে এরকম বিষয়গুলোই আছে, কতটুকু এক্সাক্ট হয়েছে আমি ভিন্ন রূপ কিছু বলার চেষ্টা করছি, অন্যজন ভিন্ন রূপ মনে করে উল্লেখ করে স্বীকার করতেন, রহিমও ধরি না, জি উল্লেখ করে বলতেন, তাহলে ওই দিনে আসলে আপনার এখন আমার কথা আছে, কোন রহিমান কোন জরিনা, এটা একটা বিষয়। অন্যান্য ঠিকানা বেশি, হ্যাঁ জরিমানা তো অভাব মানে অপার বুবলি, কোন অপার কোন বুবলি, এটা তো প্রমাণ সাপেক্ষ। এই উদাহরণগুলো আছে, অনেকগুলো উদাহরণ আছে, এই সবগুলো উদাহরণ পড়বেন। আচ্ছা স্যার এটা তাদের প্রশ্ন হয় কি বুঝিনি, যে তাদের প্রশ্ন হয় হ্যাঁ সব জায়গা থেকে প্রশ্ন আসবে, সব প্রত্যেক ধারা এভাবে আসবে যে এরকম একটা ঘটনা, একটা উদাহরণ দিয়ে দেবে, এটা কত ধারায় প্রাসঙ্গিক, অথবা এটা প্রাসঙ্গিক কিনা, উক্ত ঘটনাটি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, আপনার উত্তর করতে হবে। পড়েছি বুঝছেন, বিষয়গুলো বুঝেছি, কিন্তু মানে কোনটা কোন ধারায় এই জায়গায় যা বলা যাচ্ছে, আপনারা পড়েন এবং যতদূর সম্ভব ধারা আমার কি সব মুখস্থ মোটেই না, কিন্তু ধারা কি জানা আছে, ওই আইডিয়া করে বলতে পারবো যে এই ধারার মধ্যে এই জিনিসগুলো থাকতে পারে, এতটুকুই এলাম। এরপরে আচ্ছা থাক, এই পর্যন্তই থাক, অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা যখন এখন কঠিন লাগবে, একবার পড়া শেষ হলে জিনিসটা ইজি হয়ে যাবে, পরের বার আরেকবার যখন রিভিশন দেবেন দেখবেন যে অনেক কিছুই আপনার অটোমেটিক্যালি মনে আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, অনেক কিছু বিষয় কিন্তু আপনি বুঝে যাচ্ছেন, এই বিষয়ে আপনার ধারা মনে থাকলো না থাকলো সেটা পরে দেখা যাবে, কিন্তু এই জিনিস হইলে এই জিনিস হয়, এটা তো
মাথায় হ্যাঁ, মাথায় ঢুকতেছে ঢুকতেছে, সঠিক। এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করে শুধু একদিনে ডেভেলপ করার বিষয় না, একদিনে সম্পূর্ণ হয়ে যাবে না এরকম। আস্তে আস্তে এখন কি করে অ্যাডভোকেটরা আইন দেখে না, হ্যাঁ দেখে 20 বছর কিছু ধরে হইলে বসে মোটামুটি টিএলআর এই যে এই ধরো সেই বের করে ধরনের নিয়ে এসে বসে যায়। আবার জাজদের কোনো বিষয়ে কনফিউশন হলে তারা কি করে আইন কিন্তু দেখে। সো আপনি কেউ যদি মনে করেন যে এখান থেকে আপনি হচ্ছে যে হাফেজ হয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম হবে না। আপনার জিনিসগুলো আইডিয়াগুলো মাথায় থাকবে, ধারণা মাথায় থাকবে, এবং আলটিমেটলি এই জায়গা থেকে আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন। অ্যাটলিস্ট কোথায় আইনটা থাকতে পারে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। যদি এরকম হয় থেকে 55 যে, এই আছে, হ্যাঁ, প্রাসঙ্গিক আছে। প্রাসঙ্গিকতা এর মধ্যে আছে। আচ্ছা, আরও ব্যাপার আমি বাদ দিই। ধরেন আপনার কাছে কোনো একটা মামলা আসে বা কোনো কথা প্রসঙ্গে কেউ কোনো কথা বলছে, কথা বলতে বলতে কেউ একজন বলে বসা 420, বুঝলেন? 420 কি জিনিস?